বিশ্বের ৭ বিস্ময়ের মধ্যে একটি আগ্রার তাজমহল। এই তাজমহল শুধু শাহজাহান ও মুমতাজের ভালোবাসার চিহ্ন নয়, বরং মুঘল সাম্রাজ্যের কারিগরি দক্ষতা ও সৌন্দর্যবোধের এক অনন্য সৃষ্টি, যার খোদাই ও গঠনশৈলীতে স্পষ্টভাবে ধরা পড়ে সেই সময় কারিগরদের সূক্ষ্ম কাজ এবং নিখুঁত ভারসাম্য। তবে সাদা মার্বেলে নির্মিত এই ঐতিহাসিক সৌধটি শুধু তার সৌন্দর্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর সঙ্গে জড়িয়ে রয়েছে নানা অজানা ইতিহাস ও বহু রহস্যময় তথ্য। যমুনা নদীর তীরে অবস্থিত এই তাজমহল তার অসাধারণ স্থাপত্য, পরিকল্পিত নকশা, রহস্যময় ইতিহাস এবং শান্ত পরিবেশের জন্য প্রতি বছর আকৃষ্ট করে প্রায় ৭০ থেকে ৮০ লক্ষ পর্যটককে। নমস্কার বন্ধুরা, আমি সৈতিকা। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই রহস্যময় তাজমহলের সম্পূর্ণ ইতিহাস এবং এই বিস্ময়কর স্থাপত্যের প্রতিটি সূক্ষ্ম কারুকার্যের গুরুত্ব। তাই আপনাদের কাছে অনুরোধ রইল স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করার। দিল্লি থেকে আগ্রা যেতে হলে যমুনা এক্সপ্রেসওয়ে ধরেই যেতে হয়। প্রায় ২৫০ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা কভার করতে সময় লাগে ৪ ঘন্টা মতো। কিন্তু রাস্তাটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন আর সুপরিকল্পিতভাবে বানানো যে রাস্তার দুপাশে খোলা বিস্তীর্ণ প্রান্তর দেখতে দেখতে কখন ৪ ঘন্টা সময় কেটে যায় তা বোঝাই যায় না, বরঞ্চ জার্নিটা হয়ে ওঠে বেশ উপভোগ্য। তবে এই ৪ ঘন্টার জার্নিতে হল্ট করার মতো খুব একটা বেশি অপশনস পাওয়া যায় না। খাওয়া দাওয়ার সবচেয়ে ভালো অপশন হলো দিল্লি থেকে ২ ঘন্টার ডিস্টেন্সে উত্তরপ্রদেশের একটি ছোট্ট শহর জেওয়ার। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের ট্রিপের সেকেন্ড দিন, আর আজকে আমরা যাব আগ্রা তাজমহল। আর এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হলো জেওয়ার। এটা হলো উত্তরপ্রদেশের একটা শহর, নয়ডা ছাড়িয়ে আসার ঠিক পরে। এখন বাজছে সকাল 8:30, আর আমরা এখানে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। এটা হলো বেসিক্যালি দিল্লি আগ্রা এক্সপ্রেসওয়ে। এখানে আশেপাশে সেরকম কোনো খাওয়ার জায়গা নেই, এটাই একমাত্র ধাবা। তাই রাস্তা দিয়ে আগত যত গাড়ি সবই এখানে দাঁড়িয়েছে ব্রেকফাস্ট করার জন্য। এখান থেকে আগ্রা যেতে আমাদের লাগবে আরো 2 ঘন্টা মতো। এখন ব্রেকফাস্ট করে আমরা যাব আগ্রা। একদম হাই রোডের ধারে বিশাল বড় ফাঁকা একটা জায়গা, প্রচুর গাড়ি এসে দাঁড়িয়েছে। মনে হচ্ছে মোটামুটি সব গাড়ি এখানেই দাঁড়িয়েছে ব্রেকফাস্ট করার জন্য, কারণ আমরা প্রায় দিল্লি থেকে 2 ঘন্টা চলে এসেছি। এই পুরো রাস্তাতে এই ধাবার আগে কোনো খাওয়ার দোকান দেখতে পাইনি, তাই মনে হয় মোটামুটি সব গাড়ি খাওয়া দাওয়া করার জন্য এখানেই দাঁড়িয়েছে। আর আজকের ওয়েদারও খুব সুন্দর, রোদ ঝলমলে আকাশ, গরম তো নেই আর ঠান্ডাও সেভাবে নেই, তাই জায়গাটা বেশ সুন্দর লাগছে। আর ওই যে ধাবার একদম সামনে দিয়ে চলে গেছে যমুনা এক্সপ্রেসওয়ে। যেহেতু প্রায় সব গাড়ি এখানে খাওয়া দাওয়ার জন্য দাঁড়িয়েছে, তাই ধাবার ভেতরে সব টেবিলই মোটামুটি ভর্তি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম দিল্লি স্পেশাল ছোলে বাটোরা আর মিক্সড ভেজ পরাঠা। বিশ্বাস করুন, ব্রেকফাস্ট ছিল অসাধারণ। যদি আপনারা এই রুট দিয়ে আগ্রা যান, আমি অবশ্যই রেকমেন্ড করব এই ধাবাতে আপনারা ব্রেকফাস্ট করে যান। ব্রেকফাস্ট করে আমাদের জার্নি আবার শুরু হলো। আর যত আগ্রার দিকে এগোতে থাকলাম, রাস্তার দুপাশে বাড়তে থাকলো নানা রকম ফুল গাছের সমারোহ।
ভোর 6:30টায় আমরা জার্নি শুরু করেছিলাম, আর মাঝখানে ব্রেকফাস্ট করার জন্য 0.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম। সব মিলিয়ে প্রায় 4.5 ঘন্টা পরে, মানে ওই 11টার দিকে আমরা আগ্রায় পৌঁছালাম। তাজমহলের কিছুটা আগেই রয়েছে একটা বিশাল বড় পার্কিং এরিয়া। এখান থেকে তাজমহল পর্যন্ত আপনারা হেঁটেও যেতে পারেন, আর তাছাড়াও রয়েছে এই ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থা। পার্কিং থেকে তাজমহল পর্যন্ত রাস্তা ভীষণই সুন্দর করে বাঁধানো। তাজমহলের মেইন গেট পর্যন্ত পৌঁছানোর পরে সিকিউরিটি চেকিং এর জন্য লাইনে দাঁড়াতে হয়। তাজমহলে ঢোকার সিকিউরিটি চেকিং কিন্তু বেশ স্ট্রিক্ট। ফোন আর ক্যামেরা ছাড়া আদার্স কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট, মানে মাইক বা এই ধরনের কোনো ডিভাইস নিয়ে কিন্তু এরা ভেতরে ঢুকতে দেয় না। সেগুলো কাউন্টারেই জমা রেখে ভেতরে ঢুকতে হয়। তাজমহলে ঢোকার জন্য রয়েছে 2 রকমের টিকিট। এই টিকিট আপনারা আগে থেকে অনলাইনেও কেটে নিতে পারেন, অথবা তাজমহলে ঢোকার আগে ইনস্ট্যান্ট টিকিট কাউন্টার থেকেও কেটে নিতে পারেন। পুরো তাজমহল প্রিমিসেস ঘোরার জন্য টিকিট কস্ট পার হেড 50 টাকা, আর মেইন বিল্ডিং এর ভেতরে ঢুকতে গেলে পার হেড আরো 200 টাকা করে এক্সট্রা দিতে হয়, মানে সেক্ষেত্রে টিকিট কস্ট পড়ে পার হেড 250 টাকা। তাজমহল প্রতিদিন সূর্য ওঠার কিছুক্ষণ পরে ওপেন হয়ে যায়, আর সূর্যাস্ত পর্যন্ত খোলা থাকে। প্রতি ফ্রাইডে তাজমহল টুরিস্টদের জন্য বন্ধ থাকে। সিকিউরিটি চেকিং এর পর কিছুটা হেঁটে গেলেই আমরা পৌঁছাই তাজমহলের মেইন গেটের সামনে। গেটটি অতীব সুন্দর করে ডিজাইন করা, আর গেটের সামনে রয়েছে বেশ অনেক বড় ফাঁকা এরিয়া। ফটো আর ভিডিও তোলার জন্য একেবারে পারফেক্ট। গেটের সামনে আসতেই যেন মনে হলো এসে পৌঁছালাম সেই ঐতিহাসিক মুঘল যুগে। যেই তাজমহল সম্পর্কে এত কিছু শুনেছি, জেনেছি, পড়েছি, আজ সেই তাজমহলকে প্রথমবার সামনে থেকে দেখব। মনের কোণে একটা জিজ্ঞাসা বারবার উঁকি মারতে লাগলো, এই গেটের পেছনে কি এমন স্থাপনা রয়েছে যেটা বিশ্বের 7 বিস্ময়ের মধ্যে স্থান পেয়েছে, আর যার টানে গোটা বিশ্ব থেকে লোক ছুটে আসে। তাই আর উত্তেজনা ধরে রাখতে পারলাম না। অল্প কিছু ফটো আর ভিডিও তুলেই প্রবেশ করলাম ভেতরে। আর দূর থেকে প্রথমবার তাজমহলকে দেখলাম নিজের চোখে। হয়তো অনেকেরই মনে হতে পারে একজন ভারতীয় হিসেবে তাজমহল দেখাটা এমন বড় কোনো অ্যাচিভমেন্ট না, কিন্তু আমার মনে মনে রিগ্রেট ফিল হলো, এই ঐতিহাসিক স্থাপনাকে দেখতে আমার এতদিন কি করে সময় লেগে গেল। মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মুমতাজের স্মৃতিকে অমর করে রাখার উদ্দেশ্যে তাজমহল নির্মাণের সিদ্ধান্ত নেন। 1631 সালে মুমতাজের মৃত্যুর পর 1632 সালে এই সৌধের নির্মাণের কাজ শুরু হয়। প্রায় 22 বছর ধরে চলে এই কর্মযজ্ঞ। ভারত ছাড়াও পারস্য, তুরস্ক ও মধ্য এশিয়া থেকে আসা প্রায় 20,000 দক্ষ শ্রমিক ও কারিগর এই সৌধ নির্মাণের কাজে অংশ নেন। তাজমহলের প্রধান স্থপতি হিসেবে যার নাম ইতিহাসের পাতায় খুঁজে পাওয়া যায়, তিনি হলেন উস্তাদ আহমেদ লাহোরী, যিনি দিল্লির লালকেল্লারও স্থপতি ছিলেন। আধুনিক যন্ত্রপাতি ছাড়াই তার তত্ত্বাবধানে তাজমহলের পুরো নকশা বাস্তবায়িত হয়। গেট দিয়ে ভেতরে প্রবেশ করলেই প্রধান বিল্ডিং এ পৌঁছানোর আগে তার সামনে দেখা যায় বিশাল বিস্তৃত চারবাগ বাগান।
4টি সমান অংশে বিভক্ত এই বাগানের মাঝখান দিয়ে বয়ে গেছে জলধারা। মুঘল স্থাপত্যে এই 4 বাগ স্বর্গের প্রতীক, যেখানে শৃঙ্খলা, ভারসাম্য আর মনোরম পরিবেশ যেন একই সুরে গাঁথা। বাগানের একদম শেষ প্রান্তেই দেখা যায় সাদা মার্বেলে নির্মিত এক অনন্য সৌধ, তাজমহল। এই বিল্ডিং এ ওঠার জন্যই পার হেড 200 টাকা করে টিকিট কাটতে হয়। জুতোর ওপরে একটা শু কভার পরে এই মেইন বিল্ডিং এ প্রবেশ করতে হয়। বিল্ডিং এর সামনে পৌঁছালেই রয়েছে একটি শু কাউন্টার। আপনারা শু কভারটি এই কাউন্টার থেকেও কিনতে পারেন, অথবা তাজমহলে ঢোকার আগে মেইন চেকিং কাউন্টারের কাছেও কিনতে পারেন। দূর থেকে অত ভালো করে বোঝা না গেলেও কাছে এলে বোঝা যায় এই সৌধটি কত বড়। আর এটি কেবল সুন্দর নয়, বরং নিখুঁত এক পরিকল্পনা। পুরো কাঠামোটি সম্পূর্ণ সিমেট্রিক্যাল, চারদিকে একই রকম ভাবে ডিজাইন করা। মূল সৌধের ওপরে রয়েছে বিশাল বড় একটি গম্বুজ, ইসলাম স্থাপত্যে যা স্বর্গের প্রতীক। আর এই গম্বুজের ওপরে রয়েছে একটি ধাতব দণ্ড, যাকে বলা হয় ফিনিয়াল। ইসলাম ধর্মমতে এই ফিনিয়াল ঈশ্বরের সাথে মানুষের আত্মিক সংযোগ স্থাপন করে। এই সৌধের চারপাশে রয়েছে 4টি মিনার, যেগুলোকে দূর থেকে দেখে সোজা মনে হলেও সামনে থেকে ভালো করে দেখলে বোঝা যায় বাইরের দিকে হেলানো, যাতে কোনো প্রাকৃতিক দুর্যোগে মিনার বা পিলারগুলো ভেঙে পড়লেও মূল সৌধ কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। সৌধের একপাশে রয়েছে মসজিদ, যা আজও নামাজের জন্য ব্যবহৃত হয়। আর অপর পাশে রয়েছে জাওয়াব বা মেহমান ভবন। মসজিদ আর মেহমান ভবন পুরো একই রকম ডিজাইনে তৈরি। এই মেহমান ভবন কিন্তু কোনো ধর্মীয় কাজে ব্যবহৃত হতো না। এটি মূলত স্থাপত্যের ভারসাম্য বজায় রাখার জন্য নির্মিত করা হয়। এই মেহমান ভবন থেকে তাজমহলকে দেখা যায় সবচেয়ে সুন্দরভাবে। মূল ভবনের ভেতরেই রয়েছে মুমতাজ আর শাহজাহানের প্রতীকী সমাধি। সেখানে ফটো আর ভিডিও তোলা সম্পূর্ণ নিষিদ্ধ, তাই তাজমহলের ভেতরের ছবি বা ভিডিও আপনারা নেটে খুব একটা দেখতে পাবেন না। ভেতরে প্রবেশ করলে আপনার একদম সামনে বিল্ডিং এর সম্পূর্ণ মিডিলে যে সমাধিটি পড়ে, সেটাই মুমতাজের। আর মুমতাজের সমাধির ঠিক পাশে আপনার বাঁদিকে যে সমাধিটি দেখতে পাবেন, সেটি হলো সম্রাট শাহজাহানের। তাজমহলের দেওয়ালে যে ফুল ও লতা পাতার নকশা দেখা যায়, সেগুলো কিন্তু রং করা নয়, হাতে পাথর কেটে বানানো, যা পিয়েত্রাদুরা কাজ নামে পরিচিত। এই নকশাগুলি স্বর্গ, পবিত্রতা ও চিরস্থায়িত্বের প্রতীক। দেওয়ালে পাথর বসিয়ে লেখা কোরআনের শ্লোকগুলো অত্যন্ত কৌশলের সাথে নকশা করা। উপরের দিকের লেখাগুলো বড় আর নিচের লেখাগুলো ছোট, যাতে নিচে থেকে দেখলে সব লেখা সমান মনে হয়। তাজমহলের পেছন দিকে গেলে দেখা যায় একেবারে পাশ দিয়ে বয়ে গেছে যমুনা নদী। এই যমুনা নদীর আর্দ্রতা তাজমহলের ভিত্তিকে মজবুত রাখতে সাহায্য করত। আর সেই কারণেই এই নদীর পাশে শাহজাহান তাজমহল বানানোর পরিকল্পনা করেন। তথ্য বলে এই ভিতের নিচে ব্যবহার করা কাঠ জলের সংস্পর্শে এলে আরো শক্ত ও মজবুত হয়ে ওঠে। ইতিহাস অনুযায়ী সম্রাট শাহজাহানের একাধিক স্ত্রী ছিলেন। মুমতাজ ছিলেন তার তৃতীয় স্ত্রী ও সবচেয়ে প্রিয়। মুমতাজ মোট 14টি সন্তানের জন্ম দেন এবং 14তম সন্তানের জন্ম দিতে গিয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় মুমতাজ শাহজাহানের কাছে 3টি অনুরোধ করেছিলেন। প্রথম, সম্রাট যেন আর বিয়ে না করেন। দ্বিতীয়, তিনি যেন তার সন্তানদের সম্পূর্ণ দায়িত্ব নেন। আর তৃতীয়, তিনি যেন তাদের ভালোবাসার স্মৃতিকে অমর করে রাখেন।
এই শেষ অনুরোধ রাখতে গিয়ে শাহজাহান তাজমহল তৈরি করেন। এই পুরো মহলটি তৈরি করা হয়েছিল সাদা মার্বেল পাথরে। তাই রাত্রিবেলা যখন এর ওপরে চাঁদের আলো এসে পড়তো, পুরো মহলটাই আলোকিত হয়ে উঠত। তাই একদম প্রথমে এই মহলের নাম দেওয়া হয়েছিল রোজাই মুনাওয়ারা, যার অর্থ আলোকিত সমাধি। কিন্তু পরবর্তীকালে শাহজাহান এর নাম বদলে রাখেন মুমতাজ মহল। কিন্তু কিছুদিন পর সম্রাটের মনে হয় যখন সাধারণ মানুষ এই মহলের নাম নেবে, তারা বারবার তার স্ত্রীর নাম ধরে ডাকবে। তাই তিনি এই মহলের নাম বদলে রাখেন তাজমহল। তবে তাজমহলকে ঘিরে শুধু ভালোবাসার চিহ্ন নয়, প্রচলিত রয়েছে কিছু বেদনাদায়ক ও রহস্যময় গল্প। কথিত আছে এই মহলের নির্মাণ কাজ শেষ হওয়ার পরে শাহজাহান প্রধান স্থপতি ও কারিগরদের হাত কেটে দেন এবং চোখ অন্ধ করে দেন, যাতে এমন সৌধ পৃথিবীর আর কোথাও না তৈরি হয়। যদিও এই তথ্যের কোনো লিখিত ঐতিহাসিক প্রমাণ নেই, তবুও আগ্রার প্রতিটি স্থানীয় মানুষের মুখে আজও এই গল্প শোনা যায়। এছাড়াও তাজমহলের নিচে রয়েছে প্রায় 22টি সিল করা কক্ষ। এই সব ঘরগুলির ইতিহাস আজও সকলের কাছে অস্পষ্ট ও রহস্যময়। ধারণা করা হয় এই কক্ষগুলি সৌধের ভারসাম্য বজায় রাখার জন্য এবং যমুনা নদীর প্রভাব থেকে তাজমহলকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল। আজও এই সৌধের সৌন্দর্যকে কাছ থেকে অনুভব করতে প্রতি বছর আগ্রায় আসেন বিদেশি সহ লক্ষ লক্ষ ভারতীয় পর্যটক। শতাব্দীর পর শতাব্দী ধরে এই সৌধ দাঁড়িয়ে রয়েছে ভারতীয় ইতিহাসে শিল্পকলা, সৌন্দর্য ও ভালোবাসার সাক্ষী হয়ে। মুঘল স্থাপত্যের সূক্ষ্মতা ও কারিগরদের নিখুঁত দক্ষতাই তাজমহলকে করেছে চিরন্তন। তাই তাজমহল শুধু বিশ্বের 7 আশ্চর্যের একটি নয়, এটি এমন এক ভারতীয় ঐতিহ্য যেখানে ইতিহাস আজও বেঁচে রয়েছে প্রতিটি পাথরের মধ্যে দিয়ে। ভারতীয় হিসেবে তাজমহলকে নিজের চোখে দেখা সত্যিই এক অনন্য অভিজ্ঞতা।